জানাবো ডিবি হেফাজতের লতিফ সিদ্দিকী যা বললেন কাদের সিদ্দিকী। তারেক আর জয় সাহেবের বক্তব্যে পার্থক্য নেই বলছেন ফয়জুল করিম। জানাবো গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার হবে ট্রাইব্যুনালে। এবং সর্বশেষ জানাবো বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা, মৃত্যু নিশ্চিতে কাটা হলো রগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে কেউ পার পাবে না বলছেন প্রিন্স। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে কেউ পার পাবে না। গত 54 বছরে মানুষের মুক্তি আসেনি। মানুষের মুক্তি নিশ্চিত করতে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সমাজে বিপ্লব সম্পন্ন করতে হবে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। রুহিন হোসেন প্রিন্স বলেন, 2024-এর গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। আজ যারা মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যকে বিতর্কিত করছে, তারা প্রকারান্তে 24-এর গণঅভ্যুত্থানকে প্রশ্নের মুখে ফেলেছে। তিনি বলেন, শত শত মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে 24-এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই আকাঙ্ক্ষাকে পদদলিত করা যাবে না। বামপন্থী এবং নির্দিষ্ট রাজনৈতিক এই আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাবেন, পরাজিত করবেন সাম্প্রদায়িক অগণতান্ত্রিক আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী অপশক্তিকে। রুহিন হোসেন বলেন, গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে গণতান্ত্রিক ও বৈষম্যের সমাজের সংগ্রামকে অগ্রসর করার যে সুযোগ সৃষ্টি হয়েছিল, আজ সরকার ভূমিকা এবং মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক শক্তি আস্ফালনে তা প্রশ্নবিদ্ধ হতে চলেছে। তারেক আর জয় সাহেবের বক্তব্যে পার্থক্য নেই বলছেন ফয়জুল করিম। তারেক সাহেব আর জয় সাহেবের বক্তব্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর এলাকার একটি রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলনের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, জয় সাহেব মৌলবাদের উপর খুবই ক্ষিপ্ত। টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেখলে মেজাজ খারাপ হয়। একই বক্তব্য তারেক সাহেবের। তারেক সাহেব আর জয় সাহেবের বক্তব্যে কোনো পার্থক্য নেই। মির্জা ফখরুল সাহেব শরিয়া আইন বিশ্বাস করে না। মির্জা ফখরুল সাহেবকে আমার খুব ভালো লাগে। উনি মুনাফিক না, উনি স্পষ্টবাদী। এটা ভালো গুণ। উনি একজন ভালো রাজনীতিবিদ, এজন্য ওনাকে আমার ভালো লাগে। উনি গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন, ওনার দল কি ওনার বক্তব্য মানে? ফয়জুল করিম বলেন, মির্জা ফখরুল সাহেবের দলের নেতারা বক্তব্য দেন, কেউ যদি অন্য মার্কায় ভোট দেন তাহলে বিএনপির কর্মীরা তাকে ঠ্যাং ভেঙে বের করে দেবেন। এগুলোকে ডিক্টেটরশিপ বলে। এগুলো হলো চরমপন্থা একনায়কতন্ত্র, এটাকে বাকশাল বলা হয়। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার হবে ট্রাইব্যুনালে। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ। এতে গুম করার অপরাধে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান প্রস্তাব করা হয়েছে। এছাড়া গুম সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা রাখা হয়েছে খসড়া অধ্যাদেশে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, গতকাল কেবল নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া খসড়া অধ্যাদেশটি নিয়ে আরও আলোচনা হবে। এরপর খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য আবারও উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। শফিকুল আলম বলেন, গুম প্রতিরোধ, প্রতিরক্ষা ও সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় গুমকে সংজ্ঞাসহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যেই বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী তথ্য প্রদানকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ভুক্তভোগীর ক্ষতিপূরণ ও আইনগত সহায়তার নিশ্চয়তা বিধানও রাখা হয়েছে প্রস্তাবিত অধ্যাদেশে। প্রেস সচিব জানান, গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়ার বিষয়ে গুম সংক্রান্ত কমিশনের মতামতের ভিত্তিতে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ব্লাস্ট, হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য মানবাধিকার প্রতিষ্ঠান ও সংস্থা থেকে প্রাপ্ত মতামত বিবেচনায় নিয়ে এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক দুটি মতবিনিময় সভা থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা করে খসড়া পরিমার্জন করা হয়। ডিবি হেফাজতে লতিফ সিদ্দিকী যা বললেন কাদের সিদ্দিকী। ডিবি হেফাজতে থাকা বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীকে নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ডিআরইউতে একটি সেমিনারে ডক্টর কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন। আমার বড় ভাই লতিফ সিদ্দিকীও সেখানে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট জেড আই খান পান্নাও অতিথি ছিলেন। সে সময় কিছু মানুষ গিয়ে মব সৃষ্টি করে তাদের অনুষ্ঠান বানচাল করেছে। গণতান্ত্রিক দেশে কারো অনুষ্ঠান বানচাল করার কোনো সাংবিধানিক বা আইনি সুযোগ নেই। মব নিয়ন্ত্রণ না করতে পারলে ইউনূস সরকারকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
কাদের সিদ্দিকী বলেন, তাদের এখনও ডিবি অফিসার রাখা হয়েছে। লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতিতে অনেক কিছুই হতো না। যেমন বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না। তাদের এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হয়েছে কিনা জানি না। তিনি বলেন, ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি। সেই বিজয়ের সফলতা কামনা করি, কিন্তু সেই বিজয়ে বীরদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। কাদের সিদ্দিকী বলেন, আমার বিশ্বাস ছিল তাদের এই বিজয় ১০০০ বছর চিরস্থায়ী হবে, কিন্তু ১ বছরেই এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আশা করি নাই। আওয়ামী লীগের চাইতে এই স্বৈরাচার তো অনেক বড় স্বৈরাচার। মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। এভাবে দেশ চললে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। তিনি বলেন, পাকিস্তান আমলে লতিফ সিদ্দিকী প্রায় ৪০ বার জেলে গিয়েছেন, বাংলাদেশের আমলেও কয়েকবার জেলে গিয়েছেন। তারা ভাবছেন, কথা বলছেন, ছেড়ে দিলে দিবেন, না হলে কোর্টে যাবেন। আমরাও কোর্টে যাব, দেখতে হবে আইনানুগতভাবে চলছে কিনা। কাদের সিদ্দিকী বলেন, গ্রেফতার দেখালে কোনো আপত্তি নাই, তারা মিথ্যাও দেখাতে পারে, কিন্তু গ্রেফতার না দেখিয়ে একজন স্বাধীন নাগরিককে ১ মিনিটের জন্য কোথাও আটকে রাখা যায় না। লতিফ সিদ্দিকীর নামে কোনো ঋণ খেলাপি বা কোনো মামলা নেই। আমরা আইন দিয়েই মোকাবেলা করব। দেশটাকে একবারে ধ্বংস করে দিবেন না। দেশ সবার, যখন যে ক্ষমতায় যায় দেশ তারও না, তার বাবারও না। যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না, তারা কিন্তু সেবক। সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন তাহলে অনেক সমস্যার আপনা আপনি সমাধান হয়ে যাবে। নির্বাচন নিয়ে তিনি বলেন, ভোটাররা যাতে ভোট কেন্দ্র যেতে পারেন তার সংস্কার করা দরকার, আর অন্য কিছু অনির্বাচিত কারো দ্বারা করা উচিত না, সেটা কেউ মেনে নেবে না। কাদের সিদ্দিকী বলেন, আজকের ঘটনায় মঞ্চ ৭১-এর শ্রোতা ও যারা বক্তা ছিলেন কম বেশি অনেকেই ধরে নিয়ে গেছে পুলিশ। তাদের মুক্তি দেওয়া হোক। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ইউনূসের কাছে এটাই আশা করব। হাসিনা আরও ৫ মাস ক্ষমতায় থাকলে আমি বেঁচে থাকতাম না, বলছেন পিন্টু। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি আরও ৫ মাস ক্ষমতায় থাকতো তবে আমি বেঁচে থাকতাম না। গত ১৭ বছরে অসংখ্য মানুষ মারা গেছে তার নিপীড়নে। আমরা সংগ্রাম করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। আজ আওয়ামী লীগ নেই, তবে এখনও তাদের দোসররা নির্বাচনে বাধা সৃষ্টি করছে। আব্দুস সালাম পিন্টু বলেন, আমাদের দলেও কিছু স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের লোক প্রবেশ করেছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে। যে গণতন্ত্রের জন্য মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, সেই গণতন্ত্র রক্ষা করাই আমাদের মূল দায়িত্ব। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়ে দেশটাকে নষ্ট করেছে। যারা নির্বাচনে বাধা দেবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সমস্যার সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। মির্জা ফখরুল বলেন, এবার নির্বাচনের পথে হাঁটল নির্বাচন কমিশন। দেশের সমস্যার সমাধানে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। যারা নির্বাচন বাধা দেওয়া কিংবা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সহযোগিতা করেছে, সামনেও সব ধরনের সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন দলটির